সবাইকে আমন্ত্রণ ক্লিক অ্যান্ড টেকের পক্ষ থেকে। আমরা কথা বলছিলাম অভিনয় শিল্প নিয়ে। আমাদের আজকের বিষয় পাণ্ডুলিপি ও সংলাপ। পাণ্ডুলিপি অভিনয়ের একটা বড় অংশ, কারণ পাণ্ডুলিপির ভিতরেই থাকে মূল ঘটনা, গল্প, চরিত্র সব কিছুই, এবং সেই পাণ্ডুলিপি অনুযায়ী একজন অভিনেতা তার অভিনয়টাকে এগিয়ে নিয়ে যান বা একটা গল্প দর্শকের সামনে বলার চেষ্টা করেন। তো পাণ্ডুলিপি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে একজন অভিনেতাকে নিতে হবে। এর প্রথম ধাপ হলো বুঝে পড়া এবং বুঝিয়ে বলা। বুঝে পড়া এটা অনেকে অভিনেতারা অনেক সময় মিস করে যান। মানে সে মনে করেন যে শুধু তার সংলাপটি ঠিকভাবে মুখস্থ করে বলে ফেলবে, সেটা মঞ্চে হোক বা ক্যামেরার সামনে, কিন্তু কথাটি কি বলছে, কেন বলছে, এই পেছনের গল্পটা, এই পেছনের উত্তরটা তার কিন্তু জানা থাকা দরকার। সে যখন বিষয়টি স্পষ্টভাবে বুঝবে, নিজে তার ভিতরে আয়ত্ত করবে, তারপরেই কিন্তু সে সেটাকে বুঝিয়ে বলতে পারবে। সংলাপ বলা মানে এই নয় যে শুধু যে লেখাগুলো আছে সেটা বলে যাওয়া, সেটাকে নিজে ভেতরে বোঝা এবং বুঝিয়ে বলাটাই হলো আসলে অভিনয়। তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে পাণ্ডুলিপিটি আমাদের কাছে আসবে সেটিকে ঠিকভাবে বুঝে পড়া, গভীরভাবে পড়া, এবং তারপর সেটাকে ঠিক বুঝিয়ে সংলাপটি বলা বা উচ্চারণ করা। এরপরে হচ্ছে নিজের মতো সংলাপ না বলা বা পাণ্ডুলিপি পুনরায় না লেখা, অর্থাৎ রিরাইট করা যাবে না। অনেকে মনে করেন না, এই পাণ্ডুলিপিটা এখানে ডায়লগটা এরকম না দিয়ে আমি এরকম দেব। কেন বাবা, আপনি তো পাণ্ডুলিপি লিখছেন না, তাহলে আপনি লেখেন না, মানে অভিনয় বাদ দিয়ে আপনি পাণ্ডুলিপিটাই লেখেন। সেটা যেহেতু আপনি করছেন না, আপনাকে যেহেতু অভিনয় করতে বলা হয়েছে, তো সেখানে পাণ্ডুলিপিকে রিরাইট করা যাবে না। কারণ একজন নাট্যকার তার অনেক চিন্তা থেকে, তার অনেক দর্শন থেকে, তার ভাবনা থেকে তার পাণ্ডুলিপিটা সে লেখেন, সংলাপগুলো সে সাজান একটার পর একটা। কিংবা পরিচালক তিনি কিন্তু ওটাকে ঠিক করে দিয়েছেন যে হ্যাঁ, আমি এই পুরো নাটক থেকে এই জিনিসগুলোকে ডায়লগ হিসেবে আনবো। তো তার একটা ভাবনা আছে, তার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে, তার গল্পটাকে দর্শকের কাছে উপস্থাপনের বিভিন্ন অ্যাঙ্গেল বা পরিপ্রেক্ষিত আছে, যে সে আসলে কোন দিক থেকে দর্শককে এই গল্পটিকে দেখাতে চান। তো সেখানে আপনার নিজের মতো করে সেটা বলা কিন্তু ঠিক হবে না, অনেকে কিন্তু এটা করে ফেলেন। তো এখানে খুব সতর্ক থাকতে হবে, যা পাণ্ডুলিপি আছে সেটাকে নিজের মতো করে আয়ত্ত করে এই চরিত্র কিভাবে সেটা বলতে পারে সেটা নিজের মতো করে বিশ্লেষণ করে তারপরে আপনাকে সেই সংলাপটি বলতে হবে। তো কখনোই নিজের মতো করে সংলাপ যা ইচ্ছে তাই বলে ফেলবেন না, এবং অবশ্যই পাণ্ডুলিপিকে নিজের মতো করে রিরাইট করে ফেলবেন না। এরপরে যেটা কথা 3 বার আমি লিখেছি, শুনুন শুনুন শুনুন। কারণ আমি এই পাণ্ডুলিপি দর্শককে কিভাবে একজন নির্দেশক তার কথাগুলো শোনাতে চান, দেখাতে চান, সেটা আপনার সেই ডিরেক্টরের কাছ থেকে আপনার জেনে নিতে হবে। নির্দেশক যখন বলে দিবেন যে এইভাবে আমি চাই দর্শককে আপনি বা আপনি তার আপনার কো অ্যাক্টর যিনি আছেন, আপনার সহ অভিনেতা যিনি আছেন, তাকে আপনি এইভাবে সংলাপটি বলবেন। তো ওটাকে আপনার ভালো করে আগে বুঝতে হবে যে আপনার নির্দেশক কি চাচ্ছেন, তার কথাগুলো আগে ঠিকভাবে শুনতে হবে। আরেকটি শুনুন, সেটা হলো আপনার পার্শ্ব অভিনেতা বা আপনার সহ অভিনেতা কী বলছে। আমরা শুধু সংলাপ বলার জন্য মুখিয়ে থাকি, কিন্তু সংলাপটা কিন্তু তার কাছ থেকে কী আসছে সেটা শুনি না। সংলাপে আমাদের কি হয়, আমরা কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলি, স্বাভাবিক জীবনে যেটা হয়, তার কথা শুনে তারপরে কিন্তু আমি তার একটা উত্তর দেই। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে আপনার কিন্তু আগে থেকেই উত্তরটি জানা যে আপনি কি বলবেন। তো এই ক্ষেত্রে আমাদের একটা ভুল হয়ে যায় যে আমি তার কথাটা না শুনেই নিজেরটা বলার জন্য উদ্গ্রীব থাকি এবং বলে ফেলি। তো এই ক্ষেত্রে আপনাকেও কিন্তু বাস্তব জীবনে যেভাবে আমরা শুনি অন্যজনের কথা, সেভাবে আপনার সহ অভিনেতার কথা শুনতে হবে এবং শুনে তারপরে আপনার সংলাপটি বলতে হবে। তো এই শুনে নেওয়ার ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আছে কণ্ঠস্বর ও স্বরস্থান। কণ্ঠস্বর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অভিনেতার জন্য, কারণ তার সবগুলো সংলাপ তিনি তার কণ্ঠ দিয়েই দর্শকের সামনে পৌঁছে দেন। এই কণ্ঠস্বর অবশ্যই সৃষ্টিকর্তা প্রদত্ত, কিন্তু অভিনেতাকে এটাকে চর্চা করে সুন্দর করতে হয়। সঙ্গীত শিল্পী যেমন রেয়াজ করেন, আবৃত্তি শিল্পী তার বিভিন্ন এক্সারসাইজ করেন, তো এভাবে কণ্ঠস্বরকে অভিনেতার অভিনয়ের জন্য কিন্তু তৈরি করতে হয়। যেমন কণ্ঠস্বর কিন্তু আরেকটি ব্যাপার করে যে মানুষের ব্যক্তিত্ব নির্ধারণ করে দেয়।
আমরা হয়তো সারা জীবন একজন মানুষের সঙ্গে থাকলে তাকে একভাবে চিনতে পারি, তার কণ্ঠস্বর তখন আমাদের কাছে হয়তো অতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না, কিন্তু অভিনয়ে যেহেতু খুব অল্প সময়ের মধ্যে একটি চরিত্রকে স্টাবলিশ করতে হয়, তো তার কাছে কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন একজন লোক খুব গম্ভীরভাবে কথা বলেন, তো যে গম্ভীরভাবে কথা বলেন তার ব্যক্তিত্ব একরকম, আবার যে একটু চিকন করে কথা বলে এই লোকটার কিন্তু অন্যভাবে আমরা ট্রিট করি। তো এই যে কণ্ঠস্বরের পরিবর্তন, মডুলেশন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্রকে স্টাবলিশ করার জন্য। সেই চরিত্র কিভাবে কথা বলবে, কোন তার স্কেলটা কি কথা বলার, সেটা নির্ধারণ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য কণ্ঠের পরিচর্যা যেমন দরকার, তেমনি বিভিন্ন মডিউল করে কথা বলারও কিন্তু দরকার আছে চরিত্র ভেদে। এরপর থাকছে স্বরস্থান। স্বরস্থান হলো আমরা আমাদের কণ্ঠ দিয়ে তো কথা বলি, এবং আমাদের যে বাতাসটা মুখ দিয়ে যখন বের হয় বিভিন্ন স্থানে ধাক্কা দিয়ে, তখন আসলে শব্দগুলো উচ্চারিত হয়। তো এই বাতাসটা আমরা কোথা দিয়ে আনছি, মানে স্বাভাবিকভাবে এটা একটু কঠিন হয়ে যেতে পারে, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি। স্বাভাবিকভাবে আমরা যখন কথা বলি তখন আমরা বলি এই জায়গা দিয়ে, অর্থাৎ এখান দিয়ে একটা হালকা বায়ুচাপ আসে, সেটা দিয়ে মুখ দিয়ে বের হয়, এইভাবে কথা বলি। কিন্তু আমি যখন একটু এভাবে কথা বলছি তখন কিন্তু আমার ভেতর থেকে একটা বাতাসের চাপটা আমরা আনার চেষ্টা করছি। তখন কিন্তু আমার শব্দগুলো ঠিক গলা দিয়ে না, বের হচ্ছে না, এটা বায়ু চাপটা আসছে আমার ভেতর থেকে, অর্থাৎ আমার পেটের ভেতর থেকে আমার বুকে একটা প্রেশার দিচ্ছে, সেই প্রেশারে বাতাসের চাপটা বের হচ্ছে, যে কারণে আমার কথাগুলো কিন্তু স্বাভাবিকভাবে যখন গলা দিয়ে কথা বলি তার মতো হচ্ছে না, একটু জোরে হচ্ছে। এটা স্টেজে যারা অ্যাক্টিং করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের কিন্তু কথা বলার সময় যেহেতু অনেক দূরের মানুষকে তার কথাগুলো শোনাতে হয়, অডিয়েন্স অনেক দূরে দূরে থাকে, তো তার কথা বলাটা একটু লাউড, একটু এই চাপটা দিয়ে আসলে কথা বলা হয়, যেটাকে আমরা বলি নাভিস্থান থেকে কথা বলা বা বক্ষস্থান থেকে কথা বলা বলি। আরেকটা আছে শিরস্থান। শিরস্থান বলতে আমরা যখন চিৎকার করি, যখন আমরা জোরে জোরে কথা বলি, এই যে চাপ দিয়ে কথা বলছি, আমাদের কণ্ঠের উপর একটা এক্সট্রা প্রেশার দিচ্ছি, এটাকে আমরা বলছি শিরস্থান থেকে কথা বলা। তো এই বিভিন্ন স্বরের বিভিন্ন স্তরগুলো সম্পর্কে জানা দরকার, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন স্বরস্থান ব্যবহার করে অভিনেতাকে অভিনয় করতে হয়। এরপর হচ্ছে ধীরে বলা বা হড়বড় করে না বলা। এটা আমার মনে হয় একটা দোষ যে আমি অনেক দ্রুত কথা বলি, কিন্তু এটা অভিনয়ে যখন আপনি করবেন তখন কিন্তু নিজের এই ব্যক্তিক দোষগুলোকে ঢেকে রাখতে হবে, প্রচ্ছন্ন রাখতে হবে। সেখানে আপনাকে ধীরে বলতে হবে, কিন্তু এমন না যে আপনি জিনিসটাকে স্লো করে দিলেন, এমন না। স্পষ্ট করে বলার জন্য বা তার কানে কথাটা একটার পর একটা শব্দ আলাদা আলাদাভাবে পৌঁছানোর জন্য যতটুকু ধীরে বলা দরকার সেভাবে বলতে হবে। আর খুব দ্রুত বলে ফেললে যেটা হয় যে একটা শব্দ আরেকটা শব্দকে ব্লক করে দেয়, আটকে দেয়, তখন শব্দগুলো বোঝা যায় না। আরেকটি ব্যাপার আছে যাকে আমরা বলি টেইল ড্রপ। টেইল অর্থাৎ লেজ খসে পড়া, অর্থাৎ একটা সেন্টেন্সের বলতে গিয়ে হয়তো আমাদের দম থাকে না বা যে কোনো কারণেই হোক, শেষ শব্দটি আমরা মিস করে ফেলি, বলতে বলতে শেষ কথা বুঝতে পারেন না, মানে এটা শেষটা শেষ হয় না, এরকম আর কি কিছুটা। তো এটা করা যাবে না, খেয়াল রাখতে হবে যেন পুরোটা সেন্টেন্স আমরা দর্শককে শোনাতে পারি। এরপর আসছে জ্যোতিচিহ্ন বুঝে বলা। জ্যোতিচিহ্ন অর্থাৎ কমা, দাড়ি, জিজ্ঞাসা, এই যে কিছু চিহ্ন আমরা ব্যবহার করি সেটাকে বুঝে কথাগুলো বলতে হবে। যেখানে কমা সেখানে অল্প থামতে হবে, যেখানে দাড়ি সেখানে একটু বেশিক্ষণ থামতে হবে। এভাবে না বললে শব্দটার অর্থ কিন্তু দর্শকের কাছে ক্লিয়ারভাবে পৌঁছাবে না। আপনি একটা কথাতে অনেক কিছু বোঝাতে পারেন, যেমন হতে পারে আপনি এখন আসতে পারেন, এই কথাটি যদি আমি আপনি এখন আসতে পারেন, এই যে আপনির পরে আমি একটু থামলাম, এটা দিয়ে আপনাকেই শুধু আসতে পারেন এই কথাটা কিন্তু আমি বলছি, স্পষ্ট করে দিলাম যে আপনি এখন আসতে পারেন, অন্যরা থাকতে পারে। তো এইভাবে কোথায় আসলে আমরা থামবো, কোথায় আমরা কমা দিব, কোথায় দাড়ি দিব কথার মধ্যে, সেটা কিন্তু আপনাকে বুঝে তারপর সংলাপটি বলতে হবে। এরপর আসছে বলার ভঙ্গি, অর্থাৎ বলার নানা রকমের বিভিন্ন কি বলে ভ্যারাইটি আছে, বৈচিত্র্যতা আছে। যেমন পজ বা বিরতিটা দেওয়া। ধরুন আমরা 4 বন্ধু অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করলাম, হঠাৎ দেখি কোনার মধ্যে কি একটা নড়ে উঠলো। এই যে হঠাৎের পরে আমি একটা থামলাম, একটা ড্রামাটিক পজ দিলাম, এ দিয়ে আপনার কনসেন্ট্রেশনটা আপনি নেওয়ার চেষ্টা করলাম যে হঠাৎ কি হলো, এই যে আপনার আগ্রহটা সৃষ্টি হলো, এটা তৈরি করা কিন্তু একজন অভিনেতার কাজ। আবার
আরেকটা ব্যাপার আছে ক্রমান্বয়ে গতি বাড়ানো, মানে যেমন এটা ক্রিকেট খেলার বা যে কোনো খেলার ধারাভাষ্যকাররা যেটা বলতে থাকেন যে হ্যাঁ তিনি বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, গোল পোস্টের কাছে চলে গেলেন, হ্যাঁ এবার জোরে শট করেছেন, গোল, মানে আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে বাড়ছেন, মানে উত্তেজনাটাকে তিনি বিল্ড আপ করছেন। তো এটাও একটা ফরম্যাট, শুধু ধারাভাষ্যের ক্ষেত্রে নয়, অভিনয়ের ক্ষেত্রেও সংলাপের ক্ষেত্রেও অনেক সময় আমরা এরকম আস্তে আস্তে গতিটাকে বাড়িয়ে সংলাপের ঘটনাটাকে দর্শকের সামনে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তারপর আছে ফিস ফিস করে বলা, এটা কিন্তু যারা মঞ্চে অভিনয় করবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিস ফিস করে আমরা ঘরের ভেতরে বললে কিন্তু ওই শেষ সীমানায় যিনি দাঁড়িয়ে আছেন বা বসে আপনার নাটকটি দেখছেন তিনি কিন্তু শুনতে পারবেন না। তাহলে ফিস ফিস করে আমরা বলবো, কিন্তু এমনভাবে বলবো যেন পেছনের লোকটিও শুনতে পান। এই যে মানে ফিসফিসানিটাও থাকবে, এটাও একটা ড্রামাটিক একটা কৌশল, একটা নাট্যিক একটা বৈশিষ্ট্য, কিন্তু সেটাকে এমনভাবে বলতে হবে যেন দর্শক সেটি আবার শুনতে পারেন। তাহলে এইভাবে আরও অনেক অনেক বিস্তৃত বিষয় আছে যেগুলো আপনারা হয়তো এই ভাষা নিয়ে বা সংলাপ নিয়ে যেসব বই আছে সেগুলো দেখে, বা আবৃত্তি নিয়ে যেগুলো বই আছে সেসব পড়ে আপনারা জানতে পারবেন, কিংবা যদি থিয়েটার করেন বা থিয়েটার বিষয়ক কোনো ওয়ার্কশপ করেন সেখান থেকেও জানতে পারবেন। তো আমরা মোটামুটি পাণ্ডুলিপি এবং সংলাপ বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আরও হয়তো বিস্তারিত বিষয় বা আরও ডিটেইল বিষয় নিয়ে আমরা পরে আলাপ করব। আমাদের সাথে থাকবেন।